আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এসি মেশিন কিউ এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে। আমরা জানি এসি মেশিনের দুটি ফ্যাক্টর আছে, একটি হচ্ছে কেডি আর একটা হচ্ছে কেপি। তো আজকে আমাদের আলোচনা বিষয় হবে কেডি। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এবং আমাদের প্রমাণটা দেখতে পাচ্ছি। তো কেডি মানে এসি মেশিনে অর্থাৎ অল্টারনেটর যে কোনো মেশিনে আমাদের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা থাকে, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আসলে দুইটা ওয়াইন্ডিং এর অনুপাতে হয়। সেই ওয়াইন্ডিং গুলো কি কি আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং আর একটা হচ্ছে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। আমাদের যেহেতু এই কেডি সম্পর্কে জানতে হবে, তো তার আগে আমরা ছোট্ট করে জানলে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিংটা কি জিনিস। তো কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিংটা আমি যদি একটু সহজে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি একটি ছোট্ট চিত্রের মাধ্যমে দেখাই দেব। ধরুন এটা একটা মোটর, এই মোটরের অর্ধেক বৃত্ত এখানে, এই মোটরের এইগুলা অর্ধেক বৃত্ত। এই অর্ধেক বৃত্তের আমি যদি এইটাকে একটু ধরি, এই প্রত্যেকটা হচ্ছে মোটরের যে কয়েলগুলো বসানো থাকে, এই মোটরের কয়েল বসানোর প্রত্যেকটা হচ্ছে একটা স্লট। এই স্লটগুলোতে আমাদের মোটরের প্রতি পোলে কয়টা করে কয়েল থাকবে সেটা নির্ধারণ করে। তা আমি ধরে নিলাম যে আমাদের মোটরে হচ্ছে এরকম একটা চিত্র আমি দিয়ে উদাহরণ দিচ্ছি, যে ধরে নিলাম মোটরে এরকম 5টি স্লট আছে, একটা দুটা তিনটা চারটা এবং 5টা, 1 2 3 4 5, এই 5টা স্লট আমাদের মোটরে রয়েছে। এখন আমরা জানি মোটরের প্রতি স্লটে অর্থাৎ প্রতি পোলের প্রতি ফেজ অনুযায়ী কয়েল থাকে। এখন কোন স্লটে কতটি কয়েল থাকবে সেটার উপরে ডিপেন্ড করে যে এটা ডিস্ট্রিবিউটেড নাকি কনসেন্ট্রেটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা স্লট আমরা ধরে নিয়েছি। এখন এই স্লটে আমি যদি প্রত্যেকটা স্লটে আলাদা আলাদা কয়েল বসাই, অর্থাৎ ধরুন আমার 5টা কয়েল আছে, এই 5টা কয়েল আমি এইখানে একটি বসাইলাম, এইখানে একটি কয়েল বসাইলাম, এখানে একটি কয়েল বসাইলাম, এখানে একটি কয়েল বসাইলাম, এখানে একটি কয়েল বসাইলাম, তাহলে কি হলো? আমরা দেখতে পাচ্ছি কয়েলগুলো 5টা কয়েলগুলো আমরা কি করে দিছি, ডিস্ট্রিবিউটেড করে দিছি, অর্থাৎ 5টা কয়েল আমরা পাশাপাশি বসাইছি। এইটাকে বলা হয় মোটরের ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এই যে কয়েলটা আমরা প্রত্যেকটা স্লটে আলাদা আলাদা কয়েল বসাইছি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এখন এই কয়েলগুলাই আমি যদি আবার কি করি, এই একটি স্লটে অর্থাৎ এখানকার যে কোনো একটি স্লটে আমি এই 5টা কয়েল একসাথে বসালাম, 1 2 3 4 5। এই যে 5টি কয়েল আমি প্রথমে কি করে দিয়েছিলাম, 5টি কয়েলে আলাদা আলাদা 5টি স্লটে আমি ডিভাইড করে দিয়েছিলাম। কিন্তু এখন কি করলাম, এখন আমি এই 5টি কয়েল একটি স্লটে রাখলাম। তো এইখানে কি হলো, এই যে ঘনীভূত করে একটি স্লটে যে রাখলাম, এই ওয়াইন্ডিংটাকে বলা হয় মোটরের কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। কনসেন্ট্রেটেড কথাটার অর্থই কিন্তু একত্রিত। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেটেড মানে কি, যখন আমি একটি স্লটে প্রত্যেকটা কয়েল বসাচ্ছি সেটাকে কনসেন্ট্রেটেড বলা হচ্ছে, আর যখন আমি আলাদা আলাদা স্লটে আলাদা আলাদা কয়েল বসাচ্ছি সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং তার মানে কি, যেটা ভাগাভাগি হয়ে যায়, এবং কনসেন্ট্রেটেড মানে কি, যেটা একত্রিত করা থাকে। তাহলে এইখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যদি ধরে নিই যে প্রত্যেকটি কয়েলের উৎপন্ন ভোল্টেজ ইএস, প্রত্যেকটি কয়েলের উৎপন্ন ভোল্টেজ ইএস, তো যখন আবার ডিস্ট্রিবিউটেড হবে তখন কিন্তু আলাদা কয়েলে আলাদা ইএস, এখানে আলাদা ইএস, এখানে আলাদা ইএস, এখানে আলাদা ইএস, এখানে আলাদা ইএস পাবো। কিন্তু যখন কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং হবে, কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই স্লটে প্রত্যেকটা কয়েল বসানো আছে। তো সেই কারণে আমরা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং থেকে সহজেই বুঝতে পারবো যে এখানে কয়টি কয়েল রয়েছে। তো ধরে নিলাম যেহেতু এখানে আমি 5টা কয়েল বসাইছি, তাহলে আমার এই প্রত্যেকটা কয়েলের ভোল্টেজ কত, ইএস, তাহলে আমার মোট ভোল্টেজ কত হবে, 5ES। এইভাবে কিন্তু আমরা সহজেই কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর মোট ইএমএফটা সাধারণভাবে বের করে নিতে পারবো। কিন্তু আমাদের যে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংটা রয়েছে, এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর আমাদের যে ভোল্টেজের যোগফল, এটা কিন্তু আমরা সহজেই করতে পারবো না। এটা করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে ভেক্টরিক্যাল যোগ। কারণ আমরা জানি যখন আমার এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং তৈরি হয়েছে তখন কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ তৈরি হয়েছে। এই আলাদা আলাদা ভোল্টেজ কিন্তু আলাদা আলাদা কৌণিক ব্যবধানে একে অপরের সাথে অবস্থান করে। সেই কারণে আমরা যদি কৌণিক মানটা সহ না করি তাহলে কিন্তু আমরা প্রপার ভোল্টেজ মানটা কখনোই পাবো না। সেই কারণে যখন কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং থাকে তখন সেই ভোল্টেজগুলো সাধারণভাবে যোগ করতে হয় যাতে জয়টা কয়েল থাকবে, এবং যখন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং থাকে তখন সেটা ভেক্টরিক্যাল যোগ করতে হয়।
তাহলে আমরা এই কথাটাকে একটু সহজ ভাষায় যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে কেডি মানে কি ডিস্ট্রিবিউটেড ওয়েনিং এর ইএমএফ এর লব্ধি, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি হচ্ছে পাশাপাশি ওয়েন্ডিং বা কয়েল ইএমএফ এর ভেক্টর যোগফল। এই কথাটা পাশাপাশি ওয়েন্ডিং এ ইএমএফ এর ভেক্টর যোগফল। আবার যদি আমরা দেখতে পারি কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং মানে কি বুঝলাম, কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং মানে কি বুঝলাম যে একত্রিত, অর্থাৎ একত্রিত বা একত্রে অবস্থিত ওয়েন্ডিং এর ইএমএফ এর সাধারণ যোগফল। তাহলে দেখেন উপরের যে কথাটা ছিল ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর ইএমএফ এর লব্ধি, যেটা আমরা সহজ ভাষায় এখানে কি বুঝলাম যে পাশাপাশি ওয়েন্ডিং এর ইএমএফ এর ভেক্টর যোগফল, এবং নিচে যে কথাটা ছিল কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর ইএমএফ এর লব্ধি, যেটা আমরা কি লিখতে পারি একত্রিত অবস্থিত ওয়েন্ডিং এর ইএমএফ এর সাধারণ যোগফল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন কনসেন্ট্রেটেড থাকে তখন এই স্লটে সবগুলো কয়েল থাকে দেখে আমরা সহজেই সেটাকে যোগ করতে পারি, আর যখন পাশাপাশি থাকে তখন কিন্তু সেটা ভেক্টরিক্যাল যোগ করতে হয়, কারণ তখন যখন পাশাপাশি থাকে তখন তাদের মধ্যে কৌণিক ব্যবধান তৈরি হয়, সেই কারণে আমাদেরকে ভেক্টরিক্যাল যোগ করতে হবে। তো এই জিনিসটা আমি শুধু জাস্ট বোঝানোর জন্য আঁকছিলাম, এটা আপনাদেরকে আঁকতে হবে না। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কেডি মান বের করার জন্য আমাদেরকে প্রথমত ইএস এর মান বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর জন্য আমাদের ইএস প্রয়োজন, এবং হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর জন্য আমাদের ইএস প্রয়োজন। তো আমরা এখন ইএস বের করার জন্য বিষয় নামবো। তো ইএস বের করার জন্য আমরা এখানে একটা চিত্র আঁকছি। এই চিত্রটা মূলত আমরা যদি একটু অনুধাবন করে নিই যে এইটা মূলত একটা মোটর, এই গোল একটা মোটর, এই মোটরের আমরা শুধু কয়েকটা স্লট দিয়েছি। এইটা হচ্ছে মোটর সাধারণত কিন্তু গোল থাকে, এই গোলের এটা হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে এটা বৃত্তের আমরা ব্যাস বা বৃত্তের যে চাপগুলো থাকে এই ব্যাসার্ধ পর্যন্ত আমরা যে চাপগুলো নিয়েছি, এইটা একটা স্লট, এটা একটা স্লট, এটা একটা স্লট, এটা একটা স্লট আমরা ধরে নিই। এই স্লটের ভোল্টেজ কত হবে? যেহেতু প্রত্যেকটা স্লটে আমরা যদি ডিস্ট্রিবিউটেড আকারে ধরি তাহলে এই স্লটের ভোল্টেজ ওই হিসাবে কিন্তু ইএস হচ্ছে, এই স্লটের ভোল্টেজও ইএস হবে, এই স্লটের ভোল্টেজও ইএস হবে, এই স্লটের ভোল্টেজও ইএস হবে। এটা আমরা লিখে দিতে পারি যে কোনো এক জায়গায় প্রত্যেকটাই সেম। তার আগে আমরা এখানে যেহেতু আলাদা আলাদা পয়েন্ট তৈরি হয়েছে আমরা এটা কি মান দিই এ বি সি ডি ই, আর এটা আমরা ধরে নিলাম কেন্দ্রবিন্দুটা ও। তাহলে আমরা যদি মনে করি যে এটা একটা বৃত্ত, যেহেতু আমরা ধরে নিছি মোটরটা গোল, সেখানে এটা আমরা ধরে নিছি কেন্দ্রবিন্দু, তাহলে এইটা হচ্ছে বৃত্তের চাপ বা বৃত্তের হচ্ছে সাইডগুলো। তো এখন আমার এই কেন্দ্রবিন্দু থেকে এই বৃত্ত পর্যন্ত যে দূরত্বটা সেটা আমরা সবাই জানি, এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এটা কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে আমরা কি করতে পারি যে প্রত্যেকটা মান আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, প্রত্যেকটাই আর। আপনারা দেখতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নাই। এটা মূলত ও এর মান হচ্ছে আর, আর মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন আমরা যেহেতু ইএস এর মান বের করব, আমাদেরকে এখানকার একটা স্লটের পুরো মান নিতে হবে। যেহেতু আমাদের ইএস মান বের করতে হবে, ইএস যদি একটা স্লটে বা একটা কয়েলের মধ্যে পাওয়া যায়, তো এই ইএস এর মানটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি এ বি ও একটা ত্রিভুজ হয়ে গেছে, এ বি ও একটা ত্রিভুজে পরিণত হয়েছে। তো সেই কারণে আমরা সর্বপ্রথম কি করব, এই এ বি ও এর মধ্যে একটি লম্ব আঁকবো, এ বি ও এর মধ্যে একটি লম্ব আঁকবো। আমরা লম্বটা আঁকে নিই। এ বি ও এর মধ্যে আমি একটি লম্ব আঁকছি, এই লম্বটাকে আমরা ছেদবিন্দুটা দিলাম এফ, এই ছেদবিন্দুটা দিলাম এফ। অর্থাৎ এই ত্রিভুজটা সাধারণত এরকম, ত্রিভুজটা যদি এরকম হয় আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ত্রিভুজ এখানে রয়েছে এ বি ও, এ বি ও। এখানে আমরা কি করছি? এখানে আমরা কিন্তু একটি লম্ব আঁকছি। এই যে কোন ত্রিভুজের মধ্যে, এরকম কোন ত্রিভুজের মধ্যে আমরা যখন লম্ব আঁকি, এই যে ত্রিভুজের যে লম্ব এইখানে আমাদের কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হয়, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। আর এই 90 ডিগ্রি কোণ তৈরি হওয়ার কারণে এই এতটুকু হচ্ছে টি
সমকোণী ত্রিভুজে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা যখন আমরা লম্ব দিয়ে খণ্ডিত করছি তখন এতটুকু AFO একটি সমকোণী ত্রিভুজে পরিণত হয়েছে। তো আমরা এখানে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। আমরা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা O, এটা F, এটা হচ্ছে A, এই সমকোণী ত্রিভুজটা। এটা কেন লাগবে এটা আমরা একটু বুঝাচ্ছি। তার আগে এই চিত্রটাতে একটু আসি। এই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা স্লটের জন্য একটি করে ত্রিভুজের মতো তৈরি হয়েছে। আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজেরই একটি করে কোণ থাকে। তো এখানে এই ত্রিভুজের একটি কোণ রয়েছে, এই কোণটা প্রত্যেক সবগুলোতে তিনটা কোণ থাকে, কিন্তু আমাদের যেটা দিয়ে কাজ সেটা হচ্ছে এই কোণটা। এই কোণটাকে এই ত্রিভুজে কি বলা হয়, এখানে বলা হয় এটাকে বিটা। এই কোণটাকে এখানে প্রকাশ করা হয় বিটা দিয়ে। এই কোণটাকে মানে একটি স্লটের যে ত্রিভুজ এই কোণটাকে প্রকাশ করা হয় বিটা দিয়ে। তাহলে আমরা যেহেতু এটাকে দ্বিখণ্ডিত করেছি অর্থাৎ লম্ব আকারে লম্বিত করে দ্বিখণ্ডিত করেছি, তাহলে এই কোণটা কি হবে বুঝতেই পারছেন, এই কোণটা হবে বিটা বাই 2। বিটা বাই 2, যেহেতু এটা বিটা সেই কারণে এই কোণটা হবে বিটা বাই 2। আমরা দেখতে পাচ্ছি এই কোণটা তৈরি হবে বিটা বাই 2, বিটা বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণের মান বিটা বাই 2 এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়েছে। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে AF বা FB আছে, যেহেতু আমি AF কে কি করলাম লম্বিত, আমাদের ABO ত্রিভুজকে লম্ব দ্বারা দ্বিখণ্ডিত করেছি, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি AF আমাদের সমান হচ্ছে BF এর সমান, অর্থাৎ AF সমান BF, যেহেতু এটা লম্ব। এখন আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে OF লম্ব হচ্ছে AB, OF এই যে OF লম্ব হচ্ছে কার উপর, AB এর উপর। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে AF সমান BF হয়ে গেছে, অর্থাৎ এই দুটো সমান। কিন্তু লম্ব ঠিক মাঝখান থেকে খণ্ডিত করে, এখানে AF সমান BF। এটা আবার কার সমান, এটা হচ্ছে হাফ AB এর সমান, অর্থাৎ AF এর মান কত, হাফ AB। AF এর মান কত, হাফ AB। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই চিত্রটা থেকে যেটাকে আমরা নিরূপিত করলাম, এখান থেকে আমরা এই তথ্যটা পাচ্ছি। এখান থেকে আমরা কি পাই, অর্থাৎ AF সমান আমরা লিখতে পারি হাফ AB, অথবা AB সমান আমরা লিখতে পারি 2AF। তাহলে আমরা দেখতে পাচ্ছি AB মানে এই যে পুরোটা, এই পুরোটাকে আমরা কি ধরছিলাম, এই পুরোটাকে ধরছিলাম ES। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি আমি AB এর মান বের করি তাহলে আমরা ES এর মান পেয়ে যাব। তাহলে আমরা AB এর মান যদি বের করি তাহলে আমরা কি পেব, ES এর মান পেয়ে যাব। তাহলে AB এর মান বের করার জন্য আমার কি লাগবে, AF লাগবে। AB এর মান বের করার জন্য আমার কি লাগবে, AF লাগবে। আর এই AF কোথায় আছে, এই যে সমকোণী ত্রিভুজটা, সেই কারণে কিন্তু আমি এই সমকোণী ত্রিভুজটা নিয়েছিলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজটা আমি কি করব, এই সমকোণী ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে AO, এই যে AO, এই AOটা মূলত কি, এই AOটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যেহেতু এটা কেন্দ্রবিন্দু থেকে ধরছি, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই AO এর মান হচ্ছে r। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিসের মান দেওয়া আছে, AO অর্থাৎ r এর মান দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা যদি প্রতিভুজ AO, লম্ব হচ্ছে AF এবং ভূমি হচ্ছে OF, অর্থাৎ আমরা যে এইখান থেকে এই ত্রিভুজ থেকে যে মানটা পাইলাম, এই মান থেকে আমরা কি জানি যে sin θ = লম্ব বাই প্রতিভুজ। তাহলে এই থিটার মান কত দেওয়া আছে, বিটা বাই 2। তাহলে আমাদের লম্বের মান কত দেওয়া আছে, AF, এবং প্রতিভুজের মান কত দেওয়া আছে, OA। এই O এর মান আমরা জানি r, এই O এর মান কত দেওয়া আছে, r, দুইটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে সহজেই AF বের করে নিতে পারি, অর্থাৎ AF sin OA sin বিটা বাই 2, অর্থাৎ O এর মান হচ্ছে r sin বিটা বাই 2। অতএব আমরা পেয়ে গেলাম AF r sin বিটা বাই 2। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল AB এর মান বের করা। AB এর মানে আমাদের কি ছিল 2 AF। অতএব আমরা AF বের করি, AB বের করি। AB কি দেওয়া আছে, 2AF, অর্থাৎ 2 r sin
বিটা বাই 2। আমরা দেখতে পাচ্ছি AB এর মান পেয়ে গেল। আর আমরা এখানে কি লিখতে পাচ্ছি চিত্রে AB ES, AB ES। তাহলে আমরা এখানে লিখতে পারি AB এর মানের জায়গায় আমরা লিখতে পারি ES 2R sin বিটা বাই 2। আমরা দেখতে পাচ্ছি সবাই যে আমরা এখানে সহজেই ES এর মান বের করে নিলাম। আমরা সবাই ES এর মান বের করে নিলাম। আমাদের উদ্দেশ্য ছিল প্রথম ধাপের উদ্দেশ্য ছিল এই ES এর মানটা বের করা, যাতে করে আমরা এই কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর মান এবং ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর মানটা সহজেই বের করে নিতে পারি। আমরা ES এর মান বের করে নিয়েছি। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝছেন। এখন আমরা পরবর্তী ধাপে আমরা কি শিখব যে এই কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর মান এবং ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর মানটা বের করা শিখব। এতটুকু আমরা ES এর মান বের করেছি। এটা এতটুকু আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা বিষয় দিয়ে এখন আমরা কনসেন্ট্রেটেড এবং ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর মান বের করা শিখব। এখানে অবশ্যই আমরা একটু আগে কি শিখলাম যে কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর EMF এর দৈর্ঘ্য কিভাবে বের করে। যেহেতু এটা একটি কয়েলে অর্থাৎ একটি স্লটে সবগুলো কয়েল থাকে, তাহলে কি তাহলে একটি স্লটে যদি সবগুলো কয়েল থাকে তাহলে সবগুলো কয়েলের যোগফল। এখন কতগুলো কয়েল আছে একটি স্লটে সেটা তো আমরা জানি না, সেখানে আমরা একটা ধরে দিব। যদি ধরে নিলাম একটি স্লটে m সংখ্যক কয়েল রয়েছে, একটি স্লটে m সংখ্যক কয়েল রয়েছে, অর্থাৎ তাহলে কি হবে অতএব কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর EMF। তো কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর EMF কি? তো আমরা জানি কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর যে কয়েলগুলো থাকে সবগুলো এক জায়গায় থাকে। তো একটি কয়েলের ভোল্টেজ কত? ES। একটি কয়েলের ভোল্টেজ কত? ES। এখন কয়টি কয়েল থাকবে? যেহেতু এক জায়গায় থাকে, যেহেতু এটা কয়েল একটি স্লটে এক জায়গায় থাকে, 1 2 3 সব একটি স্লটেই থাকে, তার মানে কি প্রত্যেকটা স্লটের এই প্রত্যেকটা কয়েলের গুণফল, মোট জায়গা কয়েল থাকবে এটার গুণফল। অর্থাৎ ধরে নিলাম মোট কয়েল রয়েছে m সংখ্যক, মোট কয়েল রয়েছে m সংখ্যক, অর্থাৎ m ES মোট ভোল্টেজ, অর্থাৎ মোট কয়েলের মোট ভোল্টেজ। তো এই জায়গায় m টা আমরা ধরে দিয়েছি কয়েলের সংখ্যা, m টা আমরা ধরে দিয়েছি কয়েলের সংখ্যা। তাহলে আমরা এখানে মান বসাই দিই m ES। ES এর মান আমরা কত পেয়েছি? ES এর মান পেয়েছি হচ্ছে 2R sin বিটা বাই 2, 2R sin বিটা বাই 2। এই হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর EMF এর সাধারণ যোগফল। এইভাবে আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর EMF এর সাধারণ যোগফল বের করব। এই ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিংটা বের করতে আমাদের কিন্তু আবার চিত্রের দিকে ফেরত যেতে হবে। যেহেতু ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং বলা হয়েছে, তো ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং বের করা মানে কি যে আমার যতগুলো স্লট আছে, ধরেন যে এখানে একাধিক স্লট রয়েছে 1 2 3 1 2 3 4টা স্লট রয়েছে। এখন কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর বের করার সময় আমরা দেখছি যে একটি স্লটে সবগুলো কয়েল থাকার কারণে আমরা ওগুলোকে গুণ করে দিয়েছি মোট কয়েলের সংখ্যা দিয়ে। কিন্তু যখন আমরা আলাদা স্লট আলাদা কয়েল থাকবে তখন কিন্তু আমরা সেটাকে সহজে যোগ করতে পারবো না, কারণ প্রত্যেকটা কয়েলের অবস্থান আলাদা আলাদা কৌণিক ব্যবধানে রয়েছে। সেই কারণে আমাকে এই পুরো মানটা নিতে হবে, এই পুরো মানটা নিতে হবে। এই পুরো মানটা এখানেই যদি আমি দেখি এখানে কিভাবে রয়েছে, এই যে AE এই ধরনের পুরো স্লটটাকে আমাদের বিরাজ করছে, অর্থাৎ AE সমান কি পুরো জায়গার ভোল্টেজ, এই সমান কি আমি সাধারণ চোখে যদি দেখি এই সমান কি পুরো জায়গার ভোল্টেজ। তো এই সমান আমরা ধরে নিলাম এই পুরো জায়গার ভোল্টেজ, অর্থাৎ AE ER, AE ER। ER টা কি? ER টা হচ্ছে রেজাল্টেন্ট ভোল্টেজ, মানে এই পরবর্তী এই প্রত্যেকটা ভোল্টেজ যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে ER। তো এটা তো আমরা বের করে দিলাম, ধরে নিলাম ER। এখন এই ভোল্টেজটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে AE, এই এইটাকে আমরা আবার এই একটা স্লটে যেরকম দ্বিখণ্ডিত করেছিলাম, এখন এই পুরোটাকে আবার দ্বিখণ্ডিত করব, অর্থাৎ A কে আবার আমরা লম্ব দিয়ে দ্বিখণ্ডিত করব। তাহলে অবশ্যই O থেকে আমরা আরেকবার একটি লম্ব অঙ্কন করব।
আর আমরা দেখতে পাচ্ছি ও এ ই এর মধ্যে এই যে ও আর এটাকে যদি আমি ধরে নিই জি, তাহলে ও জিটা কি এর উপর লম্ব, ও জিটা কি এর উপর লম্ব। আর যেহেতু এটা লম্ব হয়ে গেছে তার মানে এই কোণটা আবার 90 ডিগ্রি, এই কোণটা আবার কি 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটা যদি আমি এখানে আঁকি, ত্রিভুজটা এরকম হয়ে গেছে। অর্থাৎ এটা জি, এটা ই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত 90 ডিগ্রি। এখন আবার যদি আমি ভাবি যে এইখানে যে আমি এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে একটি স্লোটের যে ত্রিভুজটা তৈরি হয়েছিল ওই ত্রিভুজের যে কোণটা সেটা বিটা, আর ওই ত্রিভুজের অর্ধেক যে কোণ অবশ্যই বিটা বাই 2। এখন যেহেতু আমি পুরোটা নিয়ে কাজ করছি, যেহেতু ডিস্ট্রিবিউটেড ওয়েটিং পুরোটা মান বের করতে হবে, তাহলে আমাকে পুরো কোণটা ধরতে হবে। পুরো কোণটা আসলে কত, এই যে এখান থেকে এই পুরো কোণটা কি দিয়ে প্রকাশ করা হয়, এই পুরো কোণটা যেহেতু একটি কোণকে বলা হয়, যেহেতু একটি স্লোটের কোণকে বলা হয় বিটা, একটি স্লোটের কোণকে কি বলা হয় বিটা। তো যেহেতু এটা আমরা পুরোটা ধরছি তাহলে পুরোটা তো কতগুলো স্লোট আছে আমি জানি না, তো আমরা যেহেতু এখানে ধরে নিয়েছিলাম m সংখ্যক কয়েল বা স্লোট রয়েছে, এখানেও ধরে নিই যে m সংখ্যক কয়েল রয়েছে, তাহলে m সংখ্যক কোণ তৈরি হবে। সেই কারণে এই পুরো কোণটার মান হবে m বিটা, এই পুরো কোণটার মান হবে m বিটা। এখন এই পুরো কোণটাকে যদি আমি দ্বিখণ্ডিত করেছি অর্থাৎ অর্ধেকে পরিণত করেছি, তাহলে আমার এই যে এইখান থেকে যে কোণটা তৈরি হবে সেটা কি হবে, সেটা হবে m বিটা বাই 2, m বিটা বাই 2। অর্থাৎ এইখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে m বিটা বাই 2, m বিটা বাই 2। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার আমরা কৌণিক মানটা পেয়ে গিয়েছি। তাহলে এখানে যদি আমি আবার দেখি যে কৌণিকের সাথে কি কি থাকে, কোণের সাথে থাকে হচ্ছে অতিভুজ এবং ভূমি, আর এটাকে কি বলা হবে লম্ব, এটা বলা হবে লম্ব। ওকে, তাহলে এখন এই ত্রিভুজ থেকে আমাদের কাজ হচ্ছে আবার এই ডিস্ট্রিবিউটেড ওয়েটিং এর এই মান বের করা, ডিস্ট্রিবিউটেড ওয়েটিং এর এই মান বের করা। তাহলে আমরা যদি দেখি যে এখানে AG EF কি সমান, যেহেতু আমরা এটাকে দ্বিখণ্ডিত করেছি অর্থাৎ AG ইকুয়াল আমরা কি লিখতে পারি, AG ইকুয়াল কি লিখতে পারি EG, A ইকুয়াল কি লিখতে পারি EG, অথবা হাফ AE, অথবা হাফ AE। এটাকে আমরা কি লিখতে পারি যে অর্থাৎ EG ইকুয়াল কি হচ্ছে হাফ AE, অর্থাৎ A ইকুয়াল কি হচ্ছে 2EG, 2EG। আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু এই এর মান প্রয়োজন, অর্থাৎ এইটা কি, এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড মোট ভোল্টেজ, এইটা কি আমাদের ডিস্ট্রিবিউটেড মোট ভোল্টেজ। তাহলে আমাদের এই মান বের করতে হবে। এখন এই মান বের করার জন্য আমাদের কি প্রয়োজন, এখন আপাতত EG এর মান প্রয়োজন। এই মান বের করার জন্য আমাদের EG এর মানটা প্রয়োজন। তো EG এর মানটা আমরা দেখতে পাচ্ছি কোথায় রয়েছে, এই যে জায়গায় রয়েছে, অর্থাৎ এই ত্রিভুজে রয়েছে। সেই কারণে কিন্তু আমি এই ত্রিভুজটা আঁকছিলাম। তাহলে আমরা আবার এই ত্রিভুজ হতে পাই, এই ত্রিভুজ হতে আমরা কি পাই, অর্থাৎ AEOG, অর্থাৎ ত্রিভুজ EOG হতে পাই। তো ত্রিভুজ EOG হতে কি পাই, যে sin থিটা ইকুয়াল টু আমরা জানি আবার লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে sin থিটা, থিটার মান কত, থিটার মান কত দেওয়া আছে m বিটা বাই 2, m বিটা বাই 2। এবং লম্বর মান কত দেওয়া আছে, লম্ব বলতে এখানে বোঝাচ্ছে EG, এবং অতিভুজ বলতে কি বোঝাচ্ছে, অতিভুজ বলতে আমরা দেখতে পাচ্ছি এটা, আর এটা মানে কি এই যে এই রাশিটা, এই রেখাটা, এই রেখাটা আর এই রেখাটা কি একই OE, এই OE মানে কি আমরা এর আগে বলছিলাম যে এই প্রত্যেকটা যে রেখা দেওয়া আছে বৃত্তচাপ পর্যন্ত, এই প্রত্যেকটা রেখা কি বৃত্তের ব্যাসার্ধ, প্রত্যেকটা রেখা কি বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এটা কি আর এটা কি আর, অর্থাৎ এটাও কি হবে তাহলে অতিভুজ হচ্ছে আমাদের কি OE, মানে OE আমরা এখানে কি লিখতে পারি, অতিভুজ যেহেতু OE তাহলে আমরা এখানে কি লিখতে পারি sin, অর্থাৎ আমাদের যেহেতু EG এর মান প্রয়োজন, এখানে যেহেতু EG এর মান প্রয়োজন তাহলে আমরা এখানে EG এর মানটা দিয়ে নেই, EG ইকুয়াল টু OE sin n বিটা বাই 2, অর্থাৎ EG ইকুয়াল টু R sin n বিটা বাই 2। তাহলে আমরা EG মান পেয়ে গেলাম।
এখন আমাদের কি দরকার, a এর মান দরকার, তাহলে আমরা a তে eg মান বসাই দেব। তো a e equal to 2eg, 2eg, অর্থাৎ eg মান কি 2 ইনটু eg মান কি r sin m বিটা বাই 2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর মোট ভোল্টেজ m2r sin থিটা বাই 2 পেয়েছি। ঠিক একই ভাবে আমরা এই পুরো মানটা নিয়ে, অর্থাৎ এই মানটা নিয়ে আমরা এটাকে দ্বিখণ্ডিত করে একটি ত্রিভুজ, ওই ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা কি পেয়েছি, এই অর্থাৎ আমাদের ওই পুরো এই অর্থাৎ কি পুরো রেজাল্টেন্ট যে ভোল্টেজটা চলে আসবে আমাদের ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর ভেক্টর যোগ করার পরে আমরা এই মানটা পেয়ে গিয়েছি। এখন আমাদের শেষমেশ কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে কেডি। তো কেডি তে আমরা যে দুটো মান আমাদের প্রয়োজন ছিল, ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং, এই দুটো মানই আমরা পেয়ে গিয়েছি। যে আমরা যেহেতু কনসেন্ট্রেটেড এবং ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর মান পেয়েছি, এখন আমরা শুধুমাত্র এই জায়গায় অর্থাৎ কেডি এর এই দুটো মানের জায়গায় যদি আমরা এই দুটো মান বসাই দিই, দুটো ভোল্টেজের মান, তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। আমি এটা মিশিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই তুলে নেবেন। অবশ্যই আপনাদের কাজ থাকবে এটা সিরিয়াল অনুযায়ী লেখা। আমার যেহেতু বোর্ডের জায়গা ছোট, এটা আমাকে মিশিয়ে দিতে হচ্ছে, আপনাদেরকে অবশ্যই সিরিয়ালি এক ধারাবাহিকভাবে লিখতে হবে। এখন আপনি কি লিখবো, এখন অতএব কেডি ইকুয়াল, অতএব কেডি ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর ভেক্টর যোগ ঠিক একইভাবে কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর সাধারণ যোগ। এই দুটো মান আমরা কি পেয়েছি, এই দুটো মান আমরা যেটা পেয়েছি সেটা আমরা সুন্দর করে বসাই। তো কেডি ইকুয়াল, এই জায়গায় কি বলছিল, এটা হবে কেডি, আমি জি লিখে দিয়েছিলাম ভুল করে। তাহলে কেডি ইকুয়াল কি ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর ভেক্টর যোগফল এবং কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর সাধারণ যোগফল, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর ভেক্টর যোগফল। ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর ভেক্টর যোগফল কি 2r sin m বিটা বাই 2 এবং কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এর সাধারণ যোগফলটা আমরা কি পেয়েছিলাম, যে 2mr sin বিটা বাই 2। এখানে দেখতে পাচ্ছি এই 2 এবং এই 2 কাটা, এই আর কাটা, থাকে হচ্ছে sin m বিটা বাই 2 divided by m sin বিটা বাই, এই ছিল আমাদের এত বড় একটি প্রমাণ। এটা ছিল আমাদের ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এর সম্পূর্ণ প্রমাণ। এইভাবে আমরা ধাপে ধাপে খুব সহজে ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং অর্থাৎ একটি এসি জেনারেটরের একটি এসি মেশিনের আমরা কি বের করতে পারি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে और যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানটা কেডি এর মানটা sin m বিটা বাই 2 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই m sin বিটা বাই 2, এই প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। তো আমাদেরকে এই ধাপগুলো যদি আরেকটু রিপিট করি, আমাদের ধাপগুলো কি ছিল, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্রই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং। তাহলে ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং আমাদেরকে আগে বুঝতে হবে। ওই বুঝার ক্ষেত্রে আমরা বুঝতে যাই কি দেখছিলাম, যে ওখানে ইএস এর মানটা গুরুত্বপূর্ণ, কারণ ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং ইএস টা ডিভাইডেড করা থাকে, ভেক্টরিক্যাল থাকে, এবং কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং এ ইএস টা কি থাকে, একত্রিত করা থাকে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের ইএস এর মান প্রয়োজন ছিল। তো ইএস এর মান বের করতে যাই আমরা কি করছি, আগে ইএস এর মান বের করছি, এই ইএস এর মান বের করার পরে আমরা ওই এককভাবে কনসেন্ট্রেটেড ওয়েন্ডিং বের করছি, তারপরে ডিস্ট্রিবিউটেড ওয়েন্ডিং বের করছি, তারপর সব ফাইনালি আমরা ওই কেডি এর সূত্রের জায়গায় অর্থাৎ কেডি এর যে অনুপাতটা বলেছে ওখানে আমরা ওই দুটো মান বের করে এই প্রমাণটা মিলাতে সক্ষম হয়েছে। তাহলে এইভাবে আপনারা সম্পূর্ণ প্রমাণটা করে নিতে পারবেন। তো ধন্যবাদ। একইভাবে আপনাদের এরকম আরো এসি মেশিন অথবা টিডি বা ইলেকট্রিক্যালের যে কোনো সাবজেক্ট রিলেটেড ক্লাস পেতে বা কোনো টপিক যদি আপনাদের স্পেসিফিক প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সাথে, এই আইডির সাথে থাকবেন, যাতে করে আপনাদের সম্পূর্ণ সিলেবাস বা সম্পূর্ণ যে প্রয়োজনগুলো আমরা সমাধান করে দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।